আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ভারতের স্বার্থ রক্ষার চুক্তিতে অনিশ্চিত প্রত্যাবর্ষণ। নিউজটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে সোহাগ কুমার বিশ্বাস। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বেপরোয়া ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। বিশেষ করে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ার পর থেকে মরিয়া হয়ে ওঠেন তিনি। তাকে যারা তোষামত করতেন তারাও নোবেল এনে দিতে প্রয়োজনে লবিস্ট নিয়োগের কথাও বলতেন, কোন রকমের রাগঢাক না করেই। অনেকেই মনে করেন নোবেল পাওয়ার লোভেই ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেন শেখ হাসিনা। এই সুযোগের সদ্ব্যবহার করে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে অস্থিরতায় রাখতে শেখ হাসিনাকে দিয়ে প্রত্যাবাসন সংক্রান্ত একটি নামকাওয়াস্তে দুর্বল চুক্তি করিয়ে নেয় ভারত। আর এই চুক্তির কারণেই এখন রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট সংকট শুরুর পর ওই বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট ফর রিপার্টিশন অব ডিসপ্লেসড মিয়ানমার রেসিডেন্ট ফ্রম বাংলাদেশ আন্ডার দ্য অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পারসন ফ্রম রাখাইন স্টেট শিরোনামের একটি প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উল্লেখ করা হয়, পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারকে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং আরেকটি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে কাজ করবে। মিয়ানমার প্রতিনিধি দল বাংলাদেশে এসে শনাক্ত করবে আশ্রিত রোহিঙ্গারা আসলে সে দেশের নাগরিক কিনা। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে শনাক্ত করলেই প্রত্যাবাসনের সুযোগ তৈরি হবে। এরপর ব্যাচ সাইজ অর্থাৎ প্রতি দফায় কতজন করে কোন প্রক্রিয়ায় গ্রহণ করা হবে তা ঠিক করবে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ। যে কোনো সিদ্ধান্তে যে কোনো এক পক্ষ ঐক্যমত্য পৌঁছাতে না পারলে ঝুলে যাবে প্রত্যাবাসন প্রক্রিয়া। চুক্তির সঙ্গে ৫ পাতার একটি ফরমও সংযুক্ত করা হয়, যেখানে কয়েক পুরুষের তথ্য সহ এমন সব কঠিন শর্ত যুক্ত করা হয়েছে যা পুরোপুরি পূরণ করা রোহিঙ্গাদের জন্য অত্যন্ত কঠিন। চুক্তির মোট ৩২টি ধারা আর ৩টি উপধারায় সবকয়টি প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ করে দেয় মিয়ানমারকে। এছাড়া শনাক্তকরণের এই প্রক্রিয়া কবে শুরু হবে আর কবে শেষ করতে হবে তারও কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই মিয়ানমার বাংলাদেশের মধ্যে হওয়া ওই চুক্তিতে। চুক্তির আগে ৭ ডিসেম্বর রোহিঙ্গা ইস্যুতে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগে অবশ্যই সিস্টেমেটিক ভেরিফিকেশন করতে হবে যে রোহিঙ্গারা আসলে মিয়ানমারের নাগরিক কিনা। ভারত প্রক্রিয়া জানানোর কয়েকদিনের মাথায় স্বাক্ষর হওয়া চুক্তিতে তাদের ইচ্ছাই তো প্রতিফলিত হয়। আর এই একটি ধারার কারণেই অনিশ্চিত হয়ে পড়ে রোহিঙ্গা প্রত্যাবাসন। যুক্তরাষ্ট্র প্রবাসী গবেষক আহবাবুল ইউসুফ খান জানান, মূলত রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই ভারত বাংলাদেশের ওপর এই একতরফা চুক্তি চাপিয়ে দেয়। ১৯৭৮ সালে রাখাইনে বসবাস করা রোহিঙ্গাদের অবৈধ বাসিন্দা উল্লেখ করে ওই বছরের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত অপারেশন ড্রাগন কিং চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। মূলত সেখানে বসবাস করা রোহিঙ্গা নাগরিকদের তাড়িয়ে দিতেই কথিত ওই অপারেশন চালানো হয়। সে সময় ১ মাসেরও কম সময়ে ২ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশের কক্সবাজার উপকূলে। তখন রাষ্ট্র ক্ষমতায় থাকা জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকার বিষয়টি শক্ত হাতে মোকাবেলা করে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করে বাংলাদেশ। সে সময়ও দুই দেশের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭৮ সালের ৯ জুলাই স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তখনকার পররাষ্ট্র সচিব তোবারক হোসেন ও মিয়ানমারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র উপমন্ত্রী মি ইউটিন উন। ওই চুক্তিতে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বার্মিজ রেসিডেন্স হিসেবে স্পষ্ট করে উল্লেখ করে তাদের ফিরিয়ে নিতে সম্মত হয় মিয়ানমার। সেখানে ভেরিফিকেশনাল বা শনাক্তকরণের কোনো শর্ত ছিল না। ৩ ধাপে এই প্রত্যাবাসনে সম্মত হয় মিয়ানমার। প্রত্যাবাসন নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড কলেজ পার্কের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটির স্টাডিজের গবেষক আহবাবুল ইউসুফ খান জানান, মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে জিয়াউর রহমানের করা ১৯৭৮ সালের চুক্তি ছিল বাংলাদেশের পক্ষে শক্ত ভিত্তি। ১৯৯২ সালে বিএনপি সরকার ওই চুক্তি অনুসরণ করার কারণেই সে সময় প্রত্যাবাসন প্রক্রিয়া সফল হয়। কিন্তু ২০১৭ সালে এসে আওয়ামী লীগ সরকার ১৯৭৮ সালের চুক্তি অনুসরণ না করে নতুন করে মিয়ানমারকে সুবিধা দিতে একতরফা চুক্তি করায় বাংলাদেশে রোহিঙ্গা সংকট স্থায়ী রূপ পায়। গবেষক আহবাবুল ইউসুফ খান আরো বলেন, ৭৮ সালের চুক্তিটি ছিল অনেক স্পষ্ট। সেখানে রোহিঙ্গাদের সরাসরি মিয়ানমারে নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। বিপরীতে ২০১৭ সালের চুক্তিতে তাদের ডিসপ্লেস পারসন বা উদ্বাস্তু নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূরাজনৈতিক বা ইন্ডো প্যাসিফিক ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের কক্সবাজার এলাকাটিতে বেশ কয়েকটি পরাশক্তির স্বার্থ জড়িত। এই বাস্তবতায় দেশের স্বার্থ চিন্তা
চিন্তা করলে ৭৮ সাল থেকেই শক্তিশালী একটি চুক্তি করা উচিত ছিল বাংলাদেশের, কিন্তু তা হয়নি। মূলত ওই সময় বাংলাদেশে একটি বিদেশি মদতপুষ্ট ভোটবিহীন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার কারণে রাষ্ট্রের নিরাপত্তার ইস্যুতে পরাশক্তিগুলো চাপিয়ে দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়, যা বাংলাদেশে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত করেছে। রোহিঙ্গা অনুপ্রবেশের সময়টি ছিল আগস্ট মাস। সে সময় নোবেল পুরস্কারের জন্য বাছাই প্রক্রিয়া চলছিল বিশ্বজুড়ে। ধারণা করা হয় সীমান্ত খুলে দিলে নোবেল পুরস্কার জুটবে, এমন ধারণা থেকেই ১২ লাখ রোহিঙ্গাকে বিনা বাধায় বাংলাদেশে প্রবেশের সুযোগ দেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু এ কারণে হাসিনা ওই বছর নোবেল পুরস্কার পাচ্ছেন, এমন বক্তব্য আওয়ামী লীগের তৃণমূলের নেতারাও দিয়েছেন একাধিকবার। পরে নোবেল না পেয়ে প্রকাশ্যে উন্মাত্ত প্রকাশ করেন শেখ হাসিনা। রোহিঙ্গা নাগরিকরা যে সহজে তাদের দেশে ফিরতে পারবে না, সে বিষয়টি আগে থেকেই জানত আওয়ামী লীগ সরকার। আর এ কারণেই সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পর্যায়ে ২৩১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নোয়াখালীর ভাষাঞ্চরে ১ লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য তৈরি করা হয় স্থায়ী আশ্রয়ন প্রকল্প। তবে প্রকল্পের কাজ শেষ হতেই ২ দফা বরাদ্দ বাড়িয়ে ৩,০৯৫ কোটি টাকা করা হয়। ২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে ধাপে ধাপে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয় ভাষাঞ্চরে। আশ্রিত রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর করার মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গাদের স্থায়ীভাবে গ্রহণ করছে, এমন বার্তা যায় আন্তর্জাতিক মহলে। মূলত এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারায় রোহিঙ্গা ইস্যু। ২০১৭ সালে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার পরিসংখ্যানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১০,৩৫,০০০, কিন্তু স্থায়ী জনপ্রতিনিধিরা জানান এই সংখ্যা ১২ লাখের কাছাকাছি। প্রতি বছর ৩০,০০০ করে জন্মহার বেড়ে এখন রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১৫ লাখ। আশ্রিত রোহিঙ্গাদের মাসিক সহায়তা দিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। শুরু থেকেই ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ এই সহায়তা সমন্বয় করেছে। তাদের তথ্য বলছে ২০১৯ সালে রোহিঙ্গাদের সহায়তার জন্য $৯২০ মিলিয়ন সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু যোগান মেলে $৬৯২ মিলিয়ন। ২০২০ সালে $১,০৫৮ মিলিয়ন চেয়ে পাওয়া গেছে $৬৮৪ মিলিয়ন। ২০২১ সালে $৯৪৩ মিলিয়ন চাহিদা পাঠালেও এসেছিল $৬৭৭ মিলিয়ন। এভাবে ধারাবাহিকভাবে প্রতি বছর সাহায্য কমছে, কিন্তু জনসংখ্যা ও খরচ দুটোই বাড়ছে জ্যামিতিক হারে। ভাষাঞ্চর ছাড়াও কক্সবাজার, টেকনাফ ও উখিয়ায় ২৪টি ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের সীমাবদ্ধ থাকার কথা থাকলেও ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। ২০১৯ সালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত নূর আলমের পকেট থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র জব্দ করে পুলিশ। এই ঘটনায় তদন্তে নামে একাধিক সংস্থা। সে সময় ৫৫,০০০ রোহিঙ্গা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে, এমন তথ্য সামনে আসে। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, লক্ষ্মীপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকার আলাদা আলাদা ঠিকানা থেকে তারা বাংলাদেশের ভোটার হয়, যাদের মধ্যে অনেকেই পাসপোর্ট নিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে বিদেশ পর্যন্ত গেছে। তবে ঠিক কী পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী পাসপোর্ট পেয়েছে আর কী পরিমাণ মানুষ জাতীয় পরিচয়পত্র পেয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। রোহিঙ্গা সংকট শুরু থেকে পর্যবেক্ষণকারী বিশ্লেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সালেহ শাহরিয়ার জানান, ভারতের কালাজান প্রজেক্ট, আমেরিকান বার্মা অ্যাক্ট ও চীনের বড় বিনিয়োগকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়তি গুরুত্ব পাচ্ছে মিয়ানমার। এর ওপর সম্প্রতি সেখানে আরাকান আর্মির উত্থান হওয়ার পরিস্থিতি জটিলাকার ধারণ করছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে পতিত হাসিনা সরকার শুরু থেকেই বিষয়টি সেভাবে মোকাবেলা করতে পারেনি। দিন যত যাচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানের পথ ততটাই দূরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে কর্মরত সাবেক কূটনীতিক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বলেন, ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের মানবাধিকার শতভাগ নিশ্চিত করার সুযোগ বাংলাদেশে নেই। এ কারণে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ক্যাম্প ছেড়ে বাইরে বেরিয়ে পড়ার প্রবণতা দিন দিন বাড়ছে। স্বাভাবিক উপায়ে কর্মসংস্থানের সুযোগ না থাকায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, যার সুযোগ আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র সহজেই গ্রহণ করতে পারবে। এর বাইরে মিয়ানমারকে চলমান সহিংসতায় রোহিঙ্গাদের আকৃষ্ট করার শঙ্কা আছে। এমনটা হলে সীমান্তের ওপারে অস্থিরতা বাংলাদেশের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে গোটা দেশে নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে রোহিঙ্গাদের কেন্দ্র করে। দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।